পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারের দ্বার প্রান্তে বাংলাদেশ। রূপপুরে বিকালে শুরু ফুয়েল লোডিং কার্যক্রম। পরীক্ষামূলকভাবে অগাস্টে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা। জ্বালানি সংকটে দেশের বিভিন্ন প্রান্তে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় অনেক মোবাইল গ্রাহক। এখনই ব্যবস্থা নেওয়ার দাবি অপারেটর ও টাওয়ার কোম্পানির। নারায়ণগঞ্জে বাড়ছে ছিনতাই ডাকাতির মতো অপরাধ নিয়ন্ত্রণে রাজনীতিবিদ জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান। চুয়াডাঙ্গায় দূষণ দখলে বিপন্ন মাথা ভাঙা নদী। পার দখল করে স্থাপনা, চাষাবাদ আর আবর্জনা ফেলায় পরিবেশে বিরূপ প্রভাব। পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা না হলে ইরানের সঙ্গে চুক্তি না করার আভাস মার্কিন প্রেসিডেন্টের। বিশ্ববাজারে এক সপ্তাহ ধরে বাড়ছে জ্বালানি তেলের দাম। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। বিকেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হবে। এরই অংশ হিসেবে চুল্লিতে প্রথমবারের মতো ব্যবহার করা হবে ইউরেনিয়াম। এর মাধ্যমে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য মতে আসছে অগাস্ট মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে। আর বিদ্যুৎ কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং শুরু হবে আগামী বছরের জুন মাসে। সে বছরের সেপ্টেম্বর নাগাদ ২ ইউনিট মিলিয়ে জাতীয় গ্রিডে মোট ২২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে। সুনামগঞ্জে ভারী বৃষ্টি ও বন্যার আভাসে শঙ্কিত হাওরের কৃষকরা। পাকা ধান গোলায় তোলা নিয়ে বিপাকে পড়েছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে হাওড় অঞ্চল থেকে যুক্ত হচ্ছেন লিপসন আহমেদ। লিপসন, পাকা ধান কাটা নিয়ে কৃষকরা কি ভাবছে? লাইভা শুরুতেই যদি বলি, যেহেতু এটি হাওড় এলাকা, মূলত আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আমরা দেখেছি আজকে ২৮ এপ্রিল থেকে কিন্তু পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছিল যে সুনামগঞ্জ কিংবা ভারতের যে চেরাপুঞ্জি রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। সেই অনুযায়ী আমরা দেখেছি গতকাল রাত থেকেই কিন্তু সুনামগঞ্জে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। কিছুক্ষণ আগেও বৃষ্টিপাত ছিল, তবে সেটা এখন কিছুটা কমেছে। তবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এখনো এই জেলায় দেখা যায়নি। সেই সাথে যদি বলি, যেহেতু এটি ইতিমধ্যে বোরো ধানের কাটার মৌসুম চলছে, সেই ক্ষেত্রে কিন্তু হাওরের কৃষকরা অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের যে কষ্টের ফলানো যে ধান, সেই ধান তারা গড়ে তুলতে পারবেন কিনা। যদি বলি যে চলতি মৌসুমে ২,২৩,৫১১ হেক্টর জমিতে কিন্তু আসলে কৃষকরা বোরো ধানের চাষাবাদ করেছেন। ইতিমধ্যে প্রায় কৃষি বিভাগ যে তথ্য আমাদেরকে দিয়েছে যে ৫০% ধান হাওরের কৃষকরা গড়ে তুলেছেন। তবে বাস্তব চিত্র কিন্তু অনেকটাই ভিন্ন। আমরা বেশ কয়েকটি হাওর ঘুরে দেখেছি। ১৩৭টি হাওরে ধানের কাটা শুরু হলেও কিন্তু আসলে ইতিমধ্যে ঝড় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের কারণে কিন্তু আসলে হাওরে শ্রমিক সংকট দেখা দিয়েছে। সেই সাথে অনেক হাওরে কিন্তু ইতিমধ্যে যেহেতু অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যার ফলে আসলে কৃষকরা তাদের যে স্বপ্নের ধান সেটি কিন্তু আসলে গড়ে তুলতে পারছেন না। পাশাপাশি যখনই আসলে আবহাওয়া কিংবা আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হয়, তখন কিন্তু কৃষকরা তাদের ধান রেখেই কিন্তু আসলে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। তবে অনেকেই কিন্তু আসলে এই ধান গড়ে তুলতে গিয়ে কিন্তু আসলে বজ্রপাতে আমরা দেখেছি মৃত্যু হয়েছে। গতকালকে ৩ জনের মৃত্যু কিন্তু আসলে এই জেলায় হয়েছে। সেই সাথে চলতি বছর কিন্তু ইতিমধ্যে প্রায় ৯ জনের মৃত্যু হয়েছে এই জেলায় শুধু বজ্রপাতে। সেই সাথে কৃষকরা যেটি বলছেন যে তাদের এই স্বপ্নের দান করতে কিন্তু তাদের অনেকেই কিন্তু ঋণ করে কিন্তু আসলে দান করেছেন। তবে যেহেতু ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে এখানে পাহাড়ি ঢল নামলে কিন্তু আসলে অনেক হাওরের ধান কিন্তু আসলে তলিয়ে যাবে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আরো ২ থেকে ৩ দিন এই জেলায় ভারী থেকে অতি ভারী বা ভারী
বৃষ্টিপাত থাকবে, সেই সাথে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত থাকবে, ফলে কিন্তু এই জেলায় একটি বন্যা আশঙ্কা করা হচ্ছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলায় কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখানে পাশাপাশি দুর্যোগ জরুরি সভাও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। সেই সাথে হাওড়া এলাকায় কিন্তু মাইকিং করা হচ্ছে ৮০% ধান পাকা মাত্রই যাতে কৃষকরা গড়ে তুলতে পারেন। তবে সেই ধান গড়ে তুললেও কিন্তু যেহেতু বৃষ্টিপাত রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে সেই ধান খলায় কিংবা শুকানোরও কোনো সুযোগ নেই, যার ফলে কিন্তু সেই ধানে অনেকটাই পছন্দ হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে হাওড়ের কৃষকরা এই ধান গড়ে তোলা নিয়ে অনেকটাই দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। লাইবা। সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন লিপসন আহমেদ। দেশের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ ও ডিজেল সংকটে ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে মোবাইল সেবা। এর ফলে যোগাযোগ, ব্যাংকিং থেকে শুরু করে ভেঙে পড়তে পারে এমএফএস সেবাও। গুরুত্বপূর্ণ এই খাতকে ঠিক রাখতে অগ্রাধিকার ভিত্তিতে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি মোবাইল অপারেটর ও টাওয়ার কোম্পানিগুলোর। মোকাররম হোসেনকে সঙ্গে নিয়ে নাজমুস সাকিবের প্রতিবেদন এবং ক্যামেরায় ছিলেন সুমন সরকার। দেশের উত্তর জনপদের গ্রাম, উপশহর কিংবা শহরতলিতে মুঠোফোন নির্ভরতা এখন তুঙ্গে। কেবল কথা বলার যন্ত্র হিসেবে নয়, হাতেরই অ্যান্ড্রয়েড ফোন এখন বিভিন্ন কাজের প্রধান অনুষঙ্গ। আর তাই তো কাজে কিংবা অবসরে সমানতালে ব্যবহার হওয়া এই মোবাইল ফোনের সঙ্গেই মানুষের কাটছে সিংহভাগ সময়। কিন্তু এই মুঠোফোন হয়ে উঠেছে বিড়ম্বনার নতুন কারণ। জ্বালানি সংকট প্রকটে নেটওয়ার্ক না পাওয়ার ভোগান্তি, একদিকে লোডশেডিং, অন্যদিকে নেটওয়ার্ক সমস্যায় ব্যাহত হচ্ছে নিত্যদিনের কাজ। নেটের প্রবলেম, বিদ্যুৎ থাকতেছে না, আমাদের ব্যবসায়িক অনেক সমস্যা হয়ে গেছে। দীর্ঘক্ষণ কারেন্ট না থাকার কারণে আইপিএসগুলো ব্যাকআপ দিতে পারছে না। ঢাকার অদূরেই গাজীপুরে বিদ্যুতের কি অবস্থা দেখতে জেলা সদরে এখন টিভি, যেখানে একটি মোবাইল ফোন কোম্পানির ডাটা সেন্টারে ঢুকতেই বিদ্যুৎ বিচ্ছিন্নের শুরু। প্রায় ঘণ্টাখানেক সংযোগহীন থাকার পর আসলো বিদ্যুৎ। ততক্ষণে ডাটা সেন্টারটির প্রায় ২২৭ লিটার ডিজেল পুড়ে শেষ। যতবার কারেন্ট শিফটিং হবে, পাওয়ারটা অফ হয়ে যাবে, আবার অটো হবে, আমাদের ইকুইপমেন্টগুলো আবার অফ হবে, অন হবে। তো এটা কমিউনিকেশনের ক্ষেত্রে একটু সমস্যা হয়। এভারেজে দিনে ধরেন ৪ ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টাও বিদ্যুৎ থাকতেছে না আমাদের। এটা যেমন ইকুইপমেন্টের উপর তেমন ফুয়েলের উপরও বাড়তি চাপ পড়তেছে। শুধু ডাটা সেন্টারই নয়, গাজীপুরের অধিকাংশ জায়গায় একটানা লম্বা সময় থাকছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। সদরের ভারারুল গ্রামে গিয়ে দেখা গেল প্রতি ঘন্টায় হচ্ছে লোডশেডিং। এতে দিনে অন্তত ৮ থেকে ১২ ঘন্টা করে থাকছে না বিদ্যুৎ। সে সময় টাওয়ারগুলো ব্যাটারির মাধ্যমে সচল থাকে, কিন্তু পর্যাপ্ত সময় ব্যাটারি চার্জ করতে না পারায় চালাতে হয় জেনারেটরের মাধ্যমে। ২৪ ঘন্টার মধ্যে ধরেন ১২ ঘন্টা থাকে আর ১২ ঘন্টায় থাকে না। টাওয়ারগুলো সচল রাখার জন্য আমাদের জেনারেটর চালাতে হয়, কিন্তু তেলের অভাবের কারণে আমরা জেনারেটর ঠিকঠাক চালাতে পারতেছি না। যে সময় আপনার ব্যাটারি ব্যাকআপটা না থাকে ওই সময় তো ডিজেল ওপেন করতে হয়, তো ডিজেল যদি না থাকে তাহলে তো হবে না। এই ধরনের মেশিনারিজের মাধ্যমেই মূলত টাওয়ারগুলো সচল হয় এবং ব্যবহারকারীরা সেবা পেয়ে থাকেন। প্রায় ১৯ কোটি গ্রাহক যেহেতু রয়েছে 4টি অপারেটরের, তারা মোবাইল এমএফএস সেবা সহ নানা ধরনের সেবা এর মাধ্যমে গ্রহণ করেন। তবে সেটা যদি ভেঙে পড়ে তাহলে সংকট আরও কতটা হবে? দেশের অন্যতম টাওয়ার নির্মাণকারী প্রতিষ্ঠান টাওয়ারকো বলছে, দিনকে দিন টাওয়ার পরিচালনা কঠিন হয়ে পড়ছে। সংকট সত্ত্বেও বিভিন্নভাবে তারা সেটিকে চালিয়ে নেওয়ার চেষ্টা করছেন। A crisis in the power is affecting the data and that is affecting the nation. So coming back to that one, we are effectively managing with portable generators, solar systems and diesel generator. Somehow we are managing the crisis. মোবাইল অপারেটরগুলো বলছে, সংকট সময়ে ফুয়েল পাস দেয়া এবং তেল সংগ্রহকারীদের নিরাপত্তা দিতে হবে। ডিসি অফিস থেকে কিন্তু চিঠি নিয়ে যাওয়া হয়েছে, তারপরেও দেখা যায় যে তারা আক্রমণের মুখে পড়ে যাচ্ছে, এবং যখন ফুয়েল স্টোর করা হচ্ছে আমাদের সাইটের জন্য, সেখানেও গিয়ে দেখা গেছে আপনার একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমরাও ধৈর্য ধরছি যে যেহেতু এটা একটা সিচুয়েশন আমরা আছি, এটা নর্মাল সিচুয়েশন না, এটা হয়তো কিছুদিনের মধ্যে একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটপ বলছে, টেলিকম খাত ক্ষতিগ্রস্ত হলে ভেঙে পড়বে পুরো যোগাযোগ ব্যবস্থা। তাই দ্রুত এই সংকট নিরসনে বিটিআরসির পদক্ষেপ নিতে হবে। টেলিকমের ফুয়েলটা টেলিকমের জন্যই যেন অ্যাভেইলেবল রাখা হয়, সেটা পাম্প হোক, ডিপো হোক, ওয়্যারএভার। অ্যান্ড আমাদের রিপ্রেজেন্টেটিভ গিয়ে ওখান থেকে কালেক্ট করবে, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, ভেরিফাইড রিপ্রেজেন্টেটিভ, সেটারও ব্যবস্থা করেছি, এবং সে যেন কালেক্ট করতে পারে, এবং আমাদের নিজস্ব ব্যবস্থায় যেন পরিবহন করে ওই বিটিএস সাইট বা হোয়াটএভার যেখানে আমরা নিয়ে যেতে চাই ও পর্যন্ত নিতে পারি। নাজমুস সাকিব, এখন, ঢাকা।
স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর ফিলিং স্টেশনের পরিস্থিতি। এ বিষয়ে আরও জানাতে এবারে পরিবাগ থেকে যুক্ত হচ্ছেন আতিক মেজবা লগ্ন এবং রাজধানীর বাইরে রাজশাহী থেকে যুক্ত হবেন মারুফ হাসান। শুরুতেই লগ্নের কাছে যেতে চাই। লগ্ন, জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? বলছিলাম যে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি, কতটা স্বাভাবিক হলো, কি দেখলেন আপনি? লাইভে আপনি প্রশ্ন করছেন যে কতটা স্বাভাবিক হয়েছে, আমি বলতে চাই একেবারেই স্বাভাবিক হয়েছে। এমনটি দেখতে পাচ্ছি রাজধানীর পরিবাগের যে পাম্পটিতে এই মুহূর্তে আমি রয়েছি, এখানে স্পষ্টভাবেই যে সারি রয়েছে সেই সারি কিন্তু প্রায় 1 থেকে 2 কিলোমিটার অবধিও আমরা যেতে দেখেছি, যেখানে গ্রাহকদের অপেক্ষা প্রায় 8 থেকে 9 ঘন্টা ছিল। তো এখন কিন্তু এখানে কোনো সারি নেই। 5 থেকে 6টি মোটর বাইককে আমরা দেখতে পাচ্ছি যেগুলো তেল নেওয়ার জন্য অপেক্ষা করছে। তাদেরকে আসলে কোনো অপেক্ষা করতে হচ্ছে না লম্বা সময় ধরে, এবং আমরা তাদের সাথে কথা বলেছে যে বহুদিন পরে তারা আসলে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে, এমনটি তারা আসলে আমাদেরকে জানাচ্ছিল। এবং আমরা দেখছিলাম যে এছাড়াও 4 চাকার যে বাহনগুলো রয়েছে তাদেরও যে লাইন খুব একটা লম্বা এমনটি নয়, বলছেন যে 5 থেকে 10 মিনিটের মধ্যেই তারা আসলে তেল নিয়ে এখান থেকে বেরোতে পারছেন। আমরা শুধুমাত্র এই পরিবাগ না, এর আশেপাশে যে পাম্পগুলো সেখানেও দেখেছি যে কয়েকটি পাম্প খোলা রয়েছে, সেখানে কিন্তু কোনো লাইন আমরা দেখতে পাইনি। অর্থাৎ 28 ফেব্রুয়ারি রাত থেকে যে অস্থিরতা শুরু হয়েছিল, প্রায় 2 মাস হতে চললো, ঠিক 2 মাস পরে কিন্তু আমরা দেখছি যে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়েছে। আমরা পাম্প কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথেও কথা বলেছি, তারাও বলছেন যে এখন আসলে খুব একটা বিশৃঙ্খলা নেই, এখানে সুষ্ঠুভাবে তেল দিতে পারছেন। এবং যেহেতু ডিপো থেকে 20% তেল যে সরবরাহ রয়েছে সেটি বৃদ্ধি করা হয়েছে, এবং একই সাথে স্বাভাবিকভাবেই আসলে যারা চালকরা রয়েছেন ফুয়েল পাস সিস্টেমের মাধ্যমে তারা তেল সংগ্রহ করছেন। তো সেই জায়গা থেকে আসলে বহুদিন পর সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ভোগান্তিমুক্তভাবে তেল সংগ্রহ করতে পারছেন। আমরা প্রশ্ন করেছিলাম বৃষ্টি বা যেহেতু আবহাওয়া কিছুটা গুমোট, এই জন্য আসলে লাইন ছোট কিনা। তারা বলেছেন যে এমনটি নয়, কারণ এর আগেও দেখা গেছে যে বৃষ্টির দিনেও বৃষ্টি উপেক্ষা করে লম্বা লাইনে দাঁড়িয়ে যারা আসলে তেল সংগ্রহ করছিলেন তারা কিন্তু তেল সংগ্রহ করছিলেন। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখন যেখানে যে যারা তেল সংগ্রহ করছেন প্রায় মাত্র 4 থেকে 5টি মোটর বাইক এখানে অপেক্ষা করছেন। কোনো সারি নেই, কোনো ভোগান্তি নেই। একদম শুভ সংবাদ দিয়ে শেষ করছি লাইবা। রাজধানীর পরিবাগ থেকে যুক্ত ছিলেন আতিক মেজবা লগ্ন। এবারে যেতে চাই রাজশাহীতে, রয়েছেন মারুফ হাসান। মারুফ, লগ্ন যেমনটি বলছিলেন যে রাজধানীতে পরিস্থিতি বেশ স্বাভাবিক দেখা যাচ্ছে, আপনার সেখানকার পরিস্থিতি কেমন? লাইবা, ঢাকার মতো রাজশাহী চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন একই অবস্থা। কারণ বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে তেল নিয়ে আসার পরে যে ভোগান্তি এবং পাশাপাশি দীর্ঘ সারি, দীর্ঘ সময় ধরে তাদেরকে অপেক্ষা করতে হতো। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই অপেক্ষার প্রহর কিন্তু কেটে গেছে, কারণ জ্বালানি তেলের যে সরবরাহ সেটি পর্যাপ্ত পরিমাণে কিন্তু রাজশাহীতে তেল পাম্পগুলোতে দেওয়া হচ্ছে, এবং বেশি সংখ্যক তেল পাম্পই কিন্তু আজকে খোলা রাখা হয়েছে। এবং প্রত্যেকটি জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে স্বাচ্ছন্দ্যে যারা বাইক চালক আছেন এবং 4 চাকার গাড়ির চালক যারা আছেন তারা কিন্তু এসে তাদের যে প্রয়োজনীয় জ্বালানি তেল সেটি কিন্তু তারা সংগ্রহ করছেন। এর আগে আমরা দেখেছি যে বেশ খানিকটা সময় ধরে 5 ঘন্টা 7 ঘন্টা সময় ধরে অপেক্ষার পরে কিন্তু তাদেরকে এই জ্বালানি তেল সংগ্রহ করতে হতো এবং অনেকটাই ভোগান্তির মধ্যে পড়তে হতো। তবে এখানে বেশ কয়েক জায়গায় আমরা কথা বলেছি, তাদের বেশ কয়েকজনের অভিযোগ যে আসলে জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে, কিন্তু এখানে যে ফুয়েল অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে এবং তাদের যাচাই বাছাই করে এই যে একটা সময় পার করতে হচ্ছে, এই জন্যই খানিকটা তাদের সময় বাড়ছে এবং এর ফলে দীর্ঘ সারিটা কিন্তু একটু চোখে পড়ার মতোই মনে হচ্ছে। তবে তারা বলছেন যে অ্যাপসের মাধ্যমে যেহেতু রেজিস্ট্রেশন করাই আছে, তাহলে রেজিস্ট্রেশনের যেসব তথ্য সবগুলো তো অ্যাপসের ডাটাবেজেই সংরক্ষিত আছে, সেখানে যদি কর্তৃপক্ষ চেক করে তাহলে কিন্তু সবগুলো তথ্য তারা কিন্তু দেখতে পারে। এই যে ম্যানুয়ালি চেক করা, এটা আসলে প্রয়োজন বোধ করছেন না তারা। তবে এখানে যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ আছেন তারাও বিষয়টাকে ভালোভাবে যাচাই বাছাই করছেন, কারণ অনেকেই এক জায়গা থেকে তেল সংগ্রহ করে আরেক জায়গায় গিয়ে কিন্তু আবার নতুনভাবে তেল সংগ্রহ করে একই দিনে, যাতে এই যে এক ধরনের ভোগান্তি তৈরি না হয় এবং বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয়, তাই এর জন্য মূলত তারা তাদের জায়গা থেকে সার্বক্ষণিকভাবে যে তদারকি এবং দেখভাল করার দায়িত্ব সেটি কিন্তু তারা পালন করছেন। পাশাপাশি এখানে রাস্তার দুই ধারে যেহেতু দীর্ঘ সারি অপেক্ষায় আছেন এবং যত দ্রুত সম্ভব তারা কিন্তু এখানে অকটেন সরবরাহ করছেন। আজকে আমরা জানি যে এখানে মেসার্স আপ্রিম ফিলিং স্টেশনে এখান থেকে 9000 লিটার অকটেন কিন্তু আজকে সরবরাহ করা হচ্ছে, এবং এখানে যে পরিমাণ গ্রাহক এখন পর্যন্ত অপেক্ষায় আছেন তারা সবাই কিন্তু তাদের যে পরিমাণ জ্বালানি তেল সংগ্রহের প্রয়োজন সব
সব প্রয়োজনীয় মতোই কিন্তু প্রয়োজন মোতাবেকই কিন্তু তারা পাবেন। এর আগে আমরা দেখেছি যে 500 টাকার বেশি কিন্তু তেল সরবরাহ করা হয়নি, তবে আজকে এখানে আমরা দেখেছি যে যার যত পরিমাণ প্রয়োজন সে তত পরিমাণই প্রয়োজন অনুযায়ী নিতে পারছে। লাইবা, রাজশাহী থেকে জ্বালানি তেলের এই ছিল আমার কাছে সবশেষ। ঢাকা এবং রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন জ্বালানি তেল পরিস্থিতির সবশেষ খবর। মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পল্লী বিদ্যুতের লাইন। এতে প্রায় 5 লাখ গ্রাহক গতরাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন এম এ হামিদ। হামিদ, পল্লী বিদ্যুতের লাইন মেরামতের কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে এর মধ্যে? গত 3 দিন থেকেই কিন্তু মৌলভীবাজারের যে পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে সেই পল্লী বিদ্যুতের প্রায় 4,80,000-এর উপরে গ্রাহক রয়েছেন, তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। গতকালকে এবং গত পরশুদিন প্রচুর পরিমাণে কালবৈশাখী ঝড় অনুষ্ঠিত হয়। আজকে সকালে সেটা বলবৎ থাকে, যার কারণে প্রচুর পরিমাণে তাদের কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছেন। বিশেষ করে এই মুহূর্ত পর্যন্ত, সকাল পর্যন্ত আমি কথা বলেছিলাম জেনারেল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাসের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে 415 জায়গায় তার ছিঁড়ে গিয়েছে, 35টি ট্রান্সফর্মার নষ্ট হয়েছে, শতাধিক মিটার নষ্ট হয়েছে। এছাড়া ক্রোশাম সহ অন্যান্য যে সামগ্রী রয়েছে সেগুলো নষ্ট হওয়ার কারণে কিন্তু লোকজন বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। তারা বলছেন যে তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং চেষ্টা করছেন বিদ্যুৎ স্বাভাবিক করার জন্য। অপরদিকে যদি বলা যায়, মৌলভীবাজার জেলায় যে জেলা সদরে যে পিডিবি রয়েছে সেই পিডিবির গ্রাহকরা গতকাল রাত 9টা থেকে এখন পর্যন্ত কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। এখানে আমি কথা বলেছিলাম নির্বাহী প্রকৌশলী হুসাইন মোহাম্মদ সাব্বিরের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে পিডিবির প্রায় 33,000 গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। কারণ হিসেবে তিনি বলছেন যে মেইন লাইন যেটা শ্রীমঙ্গল থেকে গ্রিডের লাইন এসেছে মৌলভীবাজারে, সেটা বিভিন্ন জায়গায় বাঁশ গাছ পড়ে গিয়ে ছিঁড়ে গিয়েছে, সেগুলো মেরামতের চেষ্টা চলছে। তিনি বলছেন যে কখন লাগাদ বিদ্যুৎ স্বাভাবিক হবে সেটা তিনি বলতে পারছেন না। তিনি বলছেন অব্যাহতভাবে তারা কাজ করছেন একদিকে, অপরদিকে কালবৈশাখী ঝড় অব্যাহত রয়েছে। আমি কথা বলেছিলাম শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে ঝড় বৃষ্টি এখনো অব্যাহত থাকবে, হয়তো এটা আরো কিছু সময় কন্টিনিউ করবে। এ পর্যন্ত 169 মিলিমিটার বৃষ্টিপাত মৌলভীবাজার জেলায় হয়েছে এবং এই বৃষ্টিপাত এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। সারা আকাশ মেঘে মেঘাচ্ছন্ন এবং যে কোনো মুহূর্তে বজ্রপাত হচ্ছে এবং কালবৈশাখী ঝড় হচ্ছে। সব মিলিয়ে বলা যায় মৌলভীবাজারের যে গ্রাহকরা রয়েছেন পল্লী বিদ্যুৎ এবং পিডিবির সবগুলোই গ্রাহক কিন্তু এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। কোথাও নেট পাওয়া যাচ্ছে না, কোথাও বিদ্যুৎ না থাকার কারণে লোকজন সমস্যার মধ্যে পড়েছেন, মোবাইলের চার্জ থাকছে না, এতে করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, ব্যবসা বাণিজ্য কিন্তু ঘাটতি হচ্ছে। সবকিছু মিলিয়ে এক কথায় বলা যায় যে যখন পর্যন্ত কালবৈশাখী ঝড় না থামবে তখন পর্যন্ত কখন বিদ্যুৎ স্বাভাবিক হবে সেটা তারা বলতে পারছে না। অনেক জায়গায় কিন্তু 3 থেকে 4 দিন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিশেষ করে কুলাউড়া, বড়লেখা, জুড়ি, রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর সব জায়গায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিশেষ ক্ষেত্রে পল্লী বিদ্যুতের বিদ্যুৎগুলাই সবচেয়ে বেশি বিচ্ছিন্ন রয়েছে এবং তারা বলছেন যে তাদের যে জনগণ রয়েছে, জনগণ ঠিকাদারের লোকজন যারা রয়েছে তারাও কিন্তু চেষ্টা করছেন যে তারা বিদ্যুৎ স্বাভাবিক রাখার জন্য। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে পিডিবি এবং পল্লী বিদ্যুতের বিদ্যুৎ নিয়ে সবশেষ। লাইভা। মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন এম এ হামিদ। কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি আর বৈরী আবহাওয়ায় বড় মৌসুমের পাকা ধান ঘরে তুলতে দুশ্চিন্তা বাড়ছে কৃষকেরা। আর বৃষ্টি উপেক্ষা করেই মাঠে ধান কাটছেন কৃষকরা। এই নিয়ে বিস্তারিত জানাতে এবারে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, একটু জানাবেন যে ধান কাটতে কি ধরনের সমস্যায় পড়ছেন কৃষক? লাইবা, মূলত বোরো ধানটাই কিন্তু একেবারে কৃষকের স্বপ্ন এবং সারা বছরের খাবার থেকে শুরু করে তার পরিবারের চাহিদা কিন্তু মেটায়। আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিনের কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টিপাত, একেবারে দুশ্চিন্তা তো বাড়ছে। আমরা ময়মনসিংহের প্রত্যন্ত একটি গ্রাম একেবারে ফুলবাড়িয়ার লক্ষ্মীপুর বিলে রয়েছে, সেখানে দেখতে পাচ্ছি হাঁটু জল পানির ভেতরে ফুলচান কৃষক একেবারে তার যে জমি সেই জমির ধান কাটছেন। তার সঙ্গে যারা কৃষক রয়েছেন তাদেরকে নিয়ে এই মুহূর্তে কিন্তু আসলে মাঠ ভরা কিন্তু পাকা ধান দেখছি আমরা। কিন্তু
এই পাকা ধানগুলো নষ্ট হচ্ছে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধানগুলো। বিশেষ করে এই সময়ের যে 99, 79, 88 যে ধানগুলো রয়েছে, এই ধানগুলো কিন্তু একটু আগাম জাতের, সেগুলো কিন্তু পেকে যাচ্ছে। এই পেকে দেওয়া ধানগুলো দ্রুত সময়ের মধ্যে যদি কর্তন করা না হয় তাহলে বৃষ্টিতে কিন্তু ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ধানের যে আটিগুলো সেগুলো কিন্তু পানির উপরে রেখে দেওয়া হয়েছে, এবং এখন যদি রোদ না আসে তাহলে এই ধানগুলোও কিন্তু আসলে শুকানো যাবে না, বা এগুলো মাড়াই করতে হবে, মাড়াই করার পর শুকানো বা সিদ্ধর কাজগুলো রয়েছে। যেটা আরও একটা বড় সমস্যা দেখা দিচ্ছে যে ডিজেলের যে সমস্যার ঘাটতি থাকার কারণে কিন্তু যে মাড়াই যে কলগুলো সেগুলো কিন্তু 200 টাকা থেকে 400 টাকা পর্যন্ত দ্বিগুণ দাম দিয়েও কিন্তু মাড়াই কলগুলো পাওয়া যাচ্ছে না। তেল সংকট, কৃষি বিভাগ যেটা জানাচ্ছিলেন 13টি যে উপজেলা রয়েছে ফুলবাড়িয়া সহ গৌরীপুর, ত্রিশাল, নান্দাইল, ভালুকা, হালুয়াঘাট যে প্রত্যন্ত যে উপজেলাগুলো রয়েছে সেখানে কিন্তু যে কৃষকদের যে ফুয়েল কার্ডগুলো রয়েছে সেখানে কিন্তু প্রায় 10 থেকে 15% বেশি কিন্তু কৃষকরা তেল পাচ্ছে না। যে মাড়াই কল বা সেচ কাজের জন্য যে তেলগুলো দরকার সেগুলো কিন্তু অনেকটা ঘাটতি পড়ছে, দামও কিন্তু বেশি নিচ্ছে, যার কারণে অর্থাৎ কৃষকরা যে বলছে এবার কিন্তু উৎপাদন খরচ তো তাদের দ্বিগুণ হচ্ছেই, পাশাপাশি এই যে ভেজা ধানগুলো যে তারা শুকাবেন তার কোনো ব্যবস্থা নাই। অর্থাৎ আবহাওয়া যদি ঠিক না হয় তাহলে ব্যাপক কিন্তু যে ধানের যে লক্ষ্যমাত্রা, অর্থাৎ ময়মনসিংহ জেলায় যে বা কৃষি বিভাগ যেটা বলছেন যে 1,63,540 হেক্টর জমিতে যে তাদের বড় আবাদ হয়েছে সেগুলো লক্ষ্যমাত্রা পূরণ করতে কিন্তু বেশ একটা হিমশিম খেতে হবে। অর্থাৎ আবহাওয়ার যে পূর্বাভাস সেটি কিন্তু খুব একটা ভালো লক্ষণ দেখতে পাচ্ছি না। এই পানি উপেক্ষা করে আমরা বিভিন্ন যে সদরের যে আমরা সকালবেলা সদরের যে ভেকি বিল রয়েছে, এই লক্ষ্মীপুরের বিল, তারপরে বিভিন্ন যে বিলগুলো সামনে পড়েছে সেগুলো আমরা দেখেছি পাকা ধানগুলো পেকে আছে, কৃষকরা অনেক জায়গায় কাটছেন, অনেক জায়গায় পাকা রাস্তায় কোনোভাবে টিবি করে রেখে দিয়েছেন যে ধানগুলো কোনোভাবে যদি আসলে রক্ষা পায়, কিন্তু আবহাওয়ার দিকে তাকিয়ে আছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে পানি উপেক্ষা করে কৃষকরা এই ধানগুলো কোনোভাবে যে পাকা ধানগুলো তারা কেটে কোনোভাবে বাড়িতে নেওয়ার চেষ্টা করছেন এবং আশায় বুক বেঁধে আছেন যদি পরিবেশটা অর্থাৎ যদি বৈরী আবহাওয়াটা একটু ভালো হয় তাহলে হয়তো বা কিছু ধান তারা নিতে পারবে। অর্থাৎ ময়মনসিংহের যে 13টি উপজেলা রয়েছে এদিকে প্রচণ্ড লোডশেডিংয়ের কারণে কিন্তু যে মাড়াই যে বিশেষ করে যে মিলগুলো রয়েছে সেগুলো কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে দেখা গেছে যে একটা কৃষিক্ষেত্রে এই কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাতের কারণে এই বড় মৌসুমটা কৃষকদের জন্য একেবারে খুব বাজে একটা অবস্থায় তৈরি হয়েছে। লাইবা, এই ছিল আমার কাছে। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ। নারায়ণগঞ্জে দিন দিন বাড়ছে ডাকাতির ঘটনা, তার সঙ্গে বাড়ছে মানুষের আতঙ্ক। গত 2 মাসে জেলার বিভিন্ন এলাকায় অন্তত 12টি ডাকাতি এবং 13টি দস্যুতার ঘটনা ঘটেছে। ঘরে ঢুকে লুটপাটের পাশাপাশি সড়কেও টার্গেট হচ্ছেন যাত্রীরা। ইমরান আলী সজীবের প্রতিবেদনে বিস্তারিত। শিল্পনগরী নারায়ণগঞ্জে একের পর এক ডাকাতির ঘটনায় মানুষের মধ্যে তৈরি হয়েছে নিরাপত্তাহীনতা। গত 2 মাসে জেলায় 25টি ডাকাতি ও দস্যুতার ঘটনা ঘটেছে। হঠাৎ করে একটা আওয়াজ পাইছিলাম, ঘুম থেকে উঠতে উঠতে রুমের মধ্যে 2-3 জন ঢুকছে, সবার মুখ বাঁধা ছিল আর ছুরি ছিল এত লম্বা লম্বা, চাপাতি ছিল 2-3টা। পরিবারের সদস্যদের জিম্মি করে কোথাও নগদ টাকা, কোথাও স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যাচ্ছে ডাকাত দল। শুধু বাড়ি নয়, মহাসড়কেও সক্রিয় ডাকাত চক্র। গভীর রাতে গাড়ি থামিয়ে যাত্রীদের সর্বস্ব লুটে নেয়ার ঘটনাও ঘটছে নিয়মিত। বাধা দিলে হামলা চালিয়ে আহত করার ঘটনাও রয়েছে একাধিক। একটা প্রাইভেটার আমরা পুলিশের আইনের লোক বলে আমরা পথ আটকাইছে, আটকাইয়া আমার ব্যাগ চেক করার কথা বলতেছে। তো আমি যখন ব্যাগ দিই না, ওনার ব্যাগের মধ্যে স্বর্ণলক্ষণ ছিল, মোবাইল ছিল, টাকা ছিল, ঘড়ি ছিল, আমার অনেক কিছু, অনেক টাকার মাল ছিল ব্যাগের মধ্যে। 3 তলায় আমার বেডরুমে যায়, আমাকে পিস্তল ধরে আমাকে হাত পা বেঁধে নগদ 2 লক্ষ টাকার উপরে হবে এবং 40 ভরি স্বর্ণ তারা নিয়ে যায়। সবাই তো একটা আতঙ্কের ভিতরে, একটা নিরাপদ যদি না থাকে একটা মানুষের, একটা সবাই তো সেফটি চায়। অপরাধ বিশ্লেষকরা বলছেন ডাকাতিকে পেশা হিসেবে নেয়ায় প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। এক্ষেত্রে ডাকাতির মতো অপরাধ নিয়ন্ত্রণে রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বানও জানান তারা। সামাজিকভাবে আপনার অঞ্চলব্যাপী আপনার মনে করুন টিম গঠন করে এবং ওই টিমের নেতৃত্ব যদি আপনার আমার প্রশাসনের লোকজন থাকেন এবং আমাদের যারা জনপ্রতিনিধি থাকেন তারা আমার বিশ্বাস ডাকাতি কমে আসবে। স্থানীয় রাজনীতিবিদরাও মনে করেন ডাকাতির মতো অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়াতে হবে। পঞ্চায়েত কমিটিগুলিকে আমরা অ্যাক্টিভেট করার চেষ্টা করছি। পঞ্চায়েত কমিটির মাধ্যমে এলাকার মানুষকে জনসম্পৃক্ততা করা অনেক সহজ হয়ে যায়। ডাকাতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ গ্রহণের কথা বলছে জেলা পুলিশ। যারা ডাকাতির ঘটনা ঘটে থাকে তারা সাধারণত আগেই রেকি করে থাকে, তারা মোটরসাইকেল করে বা আমরা যেগুলো অনটেস্ট গাড়ি সেই মোটরসাইকেল তারা আরোহী করে আগে রেকি করে যে কোন বাড়িতে কিভাবে ডাকাতি করা যায় সেই পথগুলো তারা আগেই বেছে নেয়
তো আমরা এই জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্পেশাল চেকপোস্ট বসেছি, যাতে করে তারা এই রেকিংগুলো করতে না পারে এবং গাড়ি নিয়ে যারা আসবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। একদিকে বাড়ছে ডাকাতির ঘটনা, অন্যদিকে মামলা করতে অনীহা ভুক্তভোগীদের। নিরাপত্তা নিশ্চিত না হলে এই আতঙ্ক কবে কাটবে, সেটাই এখন নারায়ণগঞ্জবাসীর প্রশ্ন। ইমরান আলী সজীব, এখন নারায়ণগঞ্জ। চুয়াডাঙ্গার প্রধান নদী মাথাভাঙা ভয়াবহ দূষণ ও দখলে অস্তিত্ব হারাতে বসেছে। নদীর দুই পাড় দখল করে একের পর এক স্থাপনা তৈরি, ভরাট করে চাষাবাদ আর পৌর এলাকার ময়লা আবর্জনা সরাসরি নদীতে ফেলায় পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। যদিও কর্মকর্তারা বলছেন মাথাভাঙা রক্ষায় তারা কাজ করে যাচ্ছেন। চুয়াডাঙ্গা থেকে শাহরিয়ার স্বাধীনের তোলা ছবিতে অনেক চক্রবর্তীর প্রতিবেদন। যে নদীতে দুরন্ত শিশু কিশোরের দল কাটত সাঁতার, চলত ছোট বড় মাঝারি নৌকা, সময়ের বিবর্তনে সেটি সংকুচিত হয়ে এখন আবর্জনার ভাগাড়ে। মাথাভাঙা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছিল চুয়াডাঙ্গা শহর। সময়ের বিবর্তনে সেই শহরই এখন নদীটিকে প্রতিনিয়ত দূষিত করে তুলছে। এখন এই নদী একেবারে মৃতপ্রায়, তারপরেও বেঁচে আছে, যেটুকু বেঁচে আছে নদীর নিজস্ব যে তলা থেকে ঝর্ণা ওঠে সেটার কারণে নদীটা বেঁচে আছে। এই নদীটি ছাড়া আমাদের আর অন্য কোনো নদী বেঁচে নেই, যে কারণে আমরা চাইবো যে কোনো মূল্যে মাথাভাঙা নদীটি যেন বেঁচে থাকে। পদ্মার অন্যতম এই শাখা একসময়ের খরস্রোতা ও প্রাণবন্ত নদী এখন নাব্যতা হারিয়ে চিকন নালায় পরিণত হয়েছে। নদীতে বাঁধ ও বাঁশের বেড়া দিয়ে মাছ চাষ করলেও প্রশাসন এই বিষয়ে একেবারেই উদাসীন। কিছু সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান এই নদীটিকে যেমন দখল করছে তেমন দূষণও করছে। অবাধ প্রবাহ চলছে না, তার জন্য রয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রতি মাসের শেষ রবিবারে এই মিটিংটা হয় শুধু দায়সারা এবং কাগজে কলমে। মাথাভাঙার বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন করতেই চোখে মুখে হতাশার ছাপ সকলের। জানালেন মাথাভাঙা নদী বাঁচাও সংগঠনের শত শত কর্মসূচি আর ক্ষোভের কথা। এদিকে মাথাভাঙা নদী নিয়ে বৃহৎ পরিকল্পনার কথাও বলছেন এই কর্মকর্তা। প্রশাসনের সাথে আমরা বারবার বসেছি, এখনো বসতেছি, প্রতি মাসেই বসাবসিটা হয়, কিন্তু কাজের কাজ হয় না। রেজুলেশন হয়, একই রেজুলেশন মাসের পর মাস, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, কোনো বাস্তবায়ন নেই। নদীটি পূর্ণ দৈর্ঘ্যে খনন করার জন্য আমাদের একটি স্টাডি প্রকল্প চলমান আছে। স্টাডি প্রকল্পটি আমরা হাতে পেলে নদীটি যেসব জেলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সম্মিলিতভাবে একটি প্রকল্প গ্রহণ করা হবে। পরিবেশ রক্ষায় মাথাভাঙার দূষণ রোধে এখনই পদক্ষেপ না নিলে নদীর প্রাণচাঞ্চল্য, স্নিগ্ধতা ও জীববৈচিত্র্য সংকটের মুখে পড়বে। এখন চুয়াডাঙ্গা বেহাল অবস্থায় দক্ষিণাঞ্চলের একমাত্র রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র বাংলাদেশ বেতার বরিশাল। এফএম সিগন্যাল সীমাবদ্ধ মাত্র 1 কিলোমিটারের মধ্যেই। শিল্পীদের অভিযোগ পাচ্ছেন না যথাযথ সম্মানই। কেন্দ্রটির জরুরি ভিত্তিতে আধুনিকায়নের দাবি সবার। অমিত হাসানের প্রতিবেদনে বিস্তারিত। দক্ষিণ উপকূলের মানুষের কাছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্লাবনের আগাম সতর্কবার্তা সহ জানমালের নিরাপত্তা বিধানে 1999 সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বাংলাদেশ বেতার বরিশাল। দীর্ঘদিনের পুরনো ট্রান্সমিটার অবকাঠামো রক্ষণাবেক্ষণে উদাসীনতা ও অবহেলায় বেতারের বরিশাল কেন্দ্রটি এখন ধুঁকছে। অযত্ন আর অবহেলায় নষ্ট হওয়া স্টুডিও, এরকম সংকটের মধ্যেই চলছে কেন্দ্রটির কার্যক্রম। 20 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন মিডিয়াম ওয়েভ এবং 10 কিলোওয়াট এফএম ট্রান্সমিটার থাকার পরও অনুষ্ঠান এখন শ্রোতাদের কাছে পৌঁছাচ্ছে না। এদিকে শিল্পীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ করলেও পাচ্ছেন না যথাযথ সম্মানই। স্টুডিওগুলো কোনোটাই সাউন্ড প্রুফ না এবং আমাদের যে মাইক্রোফোন আছে সেগুলো আধুনিক সরঞ্জামাদি না। আমার বা যারা পাশে থাকে এই ভোকালটি ঠিকমতো যাচ্ছে না, রেডিওতে শুনতে পাচ্ছে না, ফ্রিকোয়েন্সি কম থাকে। চাকরি স্থায়ীকরণ সহ আমাদের উৎসব ভাতা এবং আমাদের ওই যে 10% উচ্চকার কর্তন করা হয় সেটা যেন রহিত করা হয়। আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বেতারকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করা হচ্ছে। আমাদের দরকার এফএম ট্রান্সমিটার এবং আমরা মন্ত্রী মহোদয়কে বলেছি শুধুমাত্র বরিশাল কেন্দ্র না, আমরা কুয়াকাটার ওদিকে একটা 10 কিলোওয়াটের একটা এফএম কেন্দ্র স্থাপন করতে পারি কিনা। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রী কেন্দ্রটি পরিদর্শন করেন। মিডিয়াম ওয়েভে 100 কিলোওয়াট ট্রান্সমিটার স্থাপনা সহ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং উপকূলীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। 100 কিলোওয়াটসের যে ট্রান্সমিশন পাওয়ার, এটা হলে আপাতত অন্তত এই সরকারের যে স্থাপনা
এটার একটা যথাযথ উপযোগিতা আদায় করা যাবে। আমাদের স্থাপনা বলেন, যান্ত্রিক উন্নয়ন বলেন, জনবল বলেন, সব ক্ষেত্রেই পরিবর্তনটা কতটুকু লাগবে এবং কি পরিমাণ বাজেটের এনগেজমেন্ট আছে, আমি এই ব্যাপারে একটা স্টাডি টিম করব। রাষ্ট্রীয় এই বেতার কেন্দ্রটির মূল উদ্দেশ্য দুর্যোগপূর্ণ উপকূলীয় অঞ্চলে আগাম সতর্কবার্তা পৌঁছে দেয়া। দীর্ঘদিনের পুরনো ট্রান্সমিটার, অবকাঠামোগত দুর্বলতা এবং রক্ষণাবেক্ষণের ঘাটতি এ অবস্থার জন্য দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অমিত হাসান, এখন, বরিশাল। দেশের সর্ববৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ফুয়েল লোডিং হবে আজ। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দীর্ঘ অবসান ঘটিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। এই নিয়ে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, আজই তো প্রথম ইউনিটের ফুয়েল লোডিং শুরু হবে, প্রস্তুতি কেমন দেখছেন আপনি, আর কর্তৃপক্ষ কি বলছে? আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় আসলে আমরা দেখেছি যে সকাল থেকেই এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসলে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আসলে আজ 3টা থেকে 3:30 নাগাদ এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যে ফুয়েল লোডিং কার্যক্রম সেটি কিন্তু উদ্বোধন করার কথা হয়েছে। আমি যদি বলি যে 1962 সালে ঠিক এই রূপপুরের প্রকল্পের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয় এবং 1962 সালের পরিকল্পনা অনুযায়ী এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2013 সালে আসলে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী। সেই সাথে কিন্তু দীর্ঘ 12 বছর পর বিভিন্ন চড়াই উত্তায় পেরিয়ে আজ বিকেল 3টা থেকে 3:30 নাগাদ এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ফুয়েল কার্যক্রম সেটি কিন্তু এখানে শুরু হবে। আমি যদি আরেকটু বলি যে প্রথম ইউনিটের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে 1200 মেগাওয়াট যে প্রথম প্রকল্পের উদ্বোধন হবে সেটি কিন্তু প্রায় 2 থেকে 3 মাসের মধ্যে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এছাড়াও আমরা এখানে যারা কর্মরত রয়েছে তাদের সাথে কথা বলেছি যে এখন পর্যন্ত তারা সব ঠিক থাকলে 3টা নাগাদ এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডের কার্যক্রম শুরু হবে। এছাড়াও 3টায় এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সচিব আসবেন। এছাড়াও আমরা দেখেছি এখান থেকে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে এই রূপপুর এলাকায় রয়েছে। সেই সাথে আমরা দেখেছি এখন পর্যন্ত যে সাধারণ মানুষ আমাদেরকে বলেছেন যে বৈশ্বিক যে জ্বালানি সংকট নিরসনে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে বিদ্যুৎ সরবরাহ হবে সেটি থেকে আসলে রক্ষা পাবে। আসলে এই ছিল পাবনার রূপপুর থেকে সর্বশেষ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ফুয়েল লোডিং হবে আজ, আর ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সে বিষয়ে জানাচ্ছিলেন মাসুদ রানা। ইরানের দেয়া যুদ্ধবিরতির 3 দফা প্রস্তাব মেনে না নেয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই মতামত দিয়েছেন বলে 2 সূত্রের বরাতে জানিয়েছে সিএনএন। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর মস্কোর কৌশলগত অংশীদারিত্বের প্রশংসা করেন আব্বাস আরাকচি। এছাড়াও শান্তি আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব তেহরান বিবেচনা করছে বলেও জানিয়েছেন তিনি। এতে নতুন করে ইসলামাবাদকে ছাপিয়ে মধ্যস্থতার মঞ্চে মস্কোর আবির্ভাব ঘটল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে ও নিঃশর্তভাবে হরমুজ সচল করতে ইরান ও যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের বেশ কয়েকটি সদস্য রাষ্ট্র। তবে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে আগে এগিয়ে আসার আহ্বান যুক্তরাজ্য ও ফ্রান্সের। আর সোমবার নৌবন্দর অবরোধের অংশ হিসেবে ইরানগামী এমটি স্ট্রিম নামের একটি জাহাজ আটকে দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস রাফায়েল পেরাল্টা।
ইরান যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমঝোতার প্রক্রিয়া বারবার থমকে যাওয়ার প্রেক্ষাপটে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দাম। আগামী বছরে জুনে সরবরাহের জন্য রাখা প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৪৫ সেন্ট বেড়ে $১০৮.৬৮ পৌঁছেছে। এই নিয়ে টানা ৭ দিন ধরে ঊর্ধ্বমুখী তেলের বাজার। গেল রোববারের তুলনায় সোমবার ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম বেড়েছে ২.৮% পর্যন্ত। অন্যদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট গ্রেড তেলের দাম বেড়েছে ০.৬%। ৫৮ সেন্ট দর বৃদ্ধির পর প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $৯৬.৯৬। বিশেষজ্ঞরা বলছেন, বারবার ওয়াশিংটন তেহরান শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় তেলের বাজারের এই অস্থিরতা দেখা যাচ্ছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ২ যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এছাড়া এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক যাত্রী আটকা পড়ে আছেন বলে জানা গেছে। চলছে উদ্ধার কাজ। বিবিসির তথ্য, স্থানীয় সময় সোমবার গভীর রাতে জাকার্তার পাশের শহর বেকাসির একটি রেল স্টেশনে এমন দুর্ঘটনা ঘটে। একটি লোকাল কমিউটার ট্রেন ও একটি দূরপাল্লার ট্রেনের মধ্যে এই সংঘর্ষ হয় বলে বার্তার সংস্থা রয়টার্সকে জানিয়েছে ট্রেন পরিচালনা কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম কম্পাস.com জানায়, হতাহতের প্রকৃত সংখ্যা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। মঙ্গলবার ভোরেও দুর্ঘটনাস্থলে অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা। সীমিত জায়গা ও ট্রেনের বগিগুলোর মারাত্মক ক্ষতির কারণে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। বুধবার অনুষ্ঠিত হবে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ। ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও বিপুল সংখ্যক কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে নির্বাচন ঘিরে দেখা দিয়েছে বাস সংকট। ৭ জেলার ১৪২টি আসনে চলবে কড়া লড়াই, আর ভোট গণনা আগামী ৪ মে। কলকাতা থেকে দীপক দেবনাথের প্রতিবেদন। বুধবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত লড়াই। নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের মোট ১৪২ আসনে ভোট দেবেন সাধারণ মানুষ। ১,৪৪৮ জন প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবেন ভোটাররা। এই দফার প্রধান আকর্ষণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর লড়াই। বিশেষ করে ভবানীপুর আসনে মমতা ব্যানার্জির জয়ের পথে বড় বাধা শুভেন্দু অধিকারী। এছাড়াও বহু হেভিওয়েট মন্ত্রী, বিধায়ক এবং সেলিব্রিটি প্রার্থীদের ভাগ্য কাল নির্ধারণ হবে ইভিএমে। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কমিশন। মোতায়েন করা হয়েছে রেকর্ড ২,৩৪৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যেখানে এক কোম্পানিতে প্রায় ১০০ থেকে ১২০ জন কর্মী থাকেন। এর মধ্যে সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনায় ৫০৭ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনায় ৪০৯ কোম্পানি থাকছে। এদিকে নির্বাচনকে সামনে রেখে বাইক বা মোটরসাইকেল চলাচলের উপর বিশেষ নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন। ভোটের ৪৮ ঘন্টা আগে থেকে দল বেঁধে বাইক চালানো যাবে না, তবে জরুরি প্রয়োজন বা সাধারণ চলাফেরায় কোনো নিষেধাজ্ঞা নেই। অন্যদিকে নির্বাচনের কারণে অনেক সরকারি ও বেসরকারি বাস অধিগ্রহণ করেছে পরিবহন অধিদপ্তর। ফলে রাস্তায় বাসের সংখ্যা অনেক কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আগামী ২৯ এপ্রিলের এই নির্বাচনের ভোট গণনা হবে ৪ মে। এখন দেখার বিষয়, কার হাতে উঠবে বাংলার শাসনের চাবিকাঠি। দীপক দেবনাথ, এখন কলকাতা। ওয়ানডে সিরিজের হতাশা ভুলে সিলেটের সবুজ মাঠে কাল শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 মিশনে নামছে বাংলার বাঘিনীরা। বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছে দুই দলই। ওয়ানডের ধারাবাহিকতা ধরে রেখে টি-20তেও ভালো করতে চায় শ্রীলঙ্কা, আর অন্যদিকে জয়ের লক্ষ্যে মাঠে নামতে চায় বাংলাদেশ। গোলজার আহমেদের প্রতিবেদন। শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। তবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মঙ্গলবার থেকে সিলেটে শুরু হওয়া টি-20 সিরিজে লঙ্কানদের মোকাবেলা করবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের অধিনায়কের উপস্থিতিতে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়।
সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু বলেন, দুটি নতুন মুখ নিয়ে সিরিজে নামছে তার দল। বাংলাদেশকে সমীহ করলেও এই সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। We stick with our plans. Yeah, if we can play in our best cricket, we know how to win the games. We had good season. We have good series against Bangladesh in Sylhet, in Rajshahi. So hopefully we can continue that same momentum in here. If our players play in their best cricket. চলতি বছর নেপালে অনুষ্ঠিত আইসিসি নারী টি-20 বিশ্বকাপের শেষ টি-20 খেলেছিল বাংলাদেশ। বিশ্বকাপের আগে এই সিরিজকে প্রস্তুতি নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি। এটা আমাদের জন্য আরেকটা অপরচুনিটি বলবো যে দল হিসেবে কামব্যাক করার এবং ডেফিনেটলি নিজের দেশে খেলা প্লাস হচ্ছে ওয়ার্ল্ড কাপের আগে সিরিজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ আমাদের টিম হিসেবে আসলে আমরা কতটুকু প্রিপেয়ার্ড ওয়ার্ল্ড কাপের জন্য সেটা জানার জন্য আসলে এই ম্যাচগুলো আসলে হওয়াটা অনেক বেশি জরুরি। ওয়ানডে সিরিজের ভুলগুলো শুধরে টি-20তে ভালো পারফরমেন্স উপহার দিতে চান বাংলাদেশের অধিনায়ক। আমরা যেহেতু ওডিআই সিরিজ হেরে আসি তার মানে তারা তো ডেফিনেটলি ভালো, বাট আমি সবসময় যেটা ফিল করি যে তাদের সাথে আসলে আমাদের দূরত্বটা বেশি না। দেখা যাচ্ছে প্রত্যেকটা ম্যাচে এরকম হয় যে 19-20 চলে, বাট আমাদের হয়তো বা ভুলের সংখ্যাগুলো বেশি থাকে যার কারণে ওদের সাথে ম্যাচ জেতার পরিমাণটা কম। বাট স্টিল মনে করি স্কিল ওয়াইজ বলেন বা পারফরমেন্সের দিক থেকে বলেন আমাদের দুটো টিমের ভিতরে এতটা কম্প্যারিজন নাই। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ হবে 30 এপ্রিল এবং সিরিজের শেষ ম্যাচ 2 মে মুখোমুখি হবে দুই দল। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। গুলজার আহমেদ, এখন সিলেট। আর এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।